10 বছর পর হারানো প্রেম আবার ফিরে আসে। হ্যালো এভরিওয়ান, আজকে যে ড্রামাটি এক্সপ্লেন করব তার নাম হলো ফায়ার ওয়ার্কস অফ মাই হার্ট। ড্রামাটি খুবই ইন্টারেস্টিং। আশা করি আপনার সময়টি ভালোই কাটবে। আশা করি সম্পূর্ণ সময়টুকু সাথেই থাকবেন। ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ড্রামার শুরুতে আমাদের ফায়ার রেস্কিউ ডিপার্টমেন্ট দেখানো হয়, যেখানে সকল ফায়ার ফাইটার্স হাসি খুশি তাদের খাবার খাচ্ছিল, কারণ এখন কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি আর তখন তারা কোনো মিশন থেকে একদম ফ্রি ছিল। আর তখনই এই গ্ল্যামার হিরোইন সুকে দেখানো হয়। সে একজন ডক্টর। ওই সময় সে সার্জারিতে বিজি ছিল আর এখানে সব ফায়ার ফাইটার্স খাবার এনজয় করছিল। ঠিক তখনই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে আর এখানে আমাদের হিরো সং তার বন্ধুদের সাথে তৈরি হয়ে রেস্কিউ মিশনের জন্য বেরিয়ে পড়ে। তারপর আমরা দেখতে পাই সু তার সার্জারি শেষ করে বের হয়ে আসে। তারপর সে তার খাবার খাওয়ার জন্য যায় আর তখনই সং এর বন্ধুরা সংকে নিয়ে আসে, কারণ তার দাঁতে অনেক যন্ত্রণা হচ্ছিল। এখানে সুকে দেখে তার দিকে সে তাকিয়ে থাকে এবং তারপর সু দাঁত চেক করার জন্য তার মাস্ক সরাতে বলে। তখন সং তাকে বলে আমার ট্রিটমেন্ট করানোর প্রয়োজন নেই, তাই বলে সেখান থেকে বেরিয়ে যায় আর সু তার পিছন পিছন যায়। সু সং এর সাথে কথা বলতে যাচ্ছিল, কিন্তু সং তাকে দেখে ইগনোর করে চলে যায়। এরপর সংকে দেখা যায় হাতে একটি লাইটার নিয়ে তার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। সেখানে সুয়ের একটি ছবিও ছিল। সুয়ের তখন একটি অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে সু অনেক ইয়াং ছিল। তখন সে হাই স্কুলে পড়তো। এদের ভেতর সম্পর্ক কি সেটা আমরা সামনে গেলেই জানতে পারবো। সিন এখন বর্তমানে চলে আসে। তখন সং এর সিনিয়র জুন মেডিসিন নিয়ে সং এর কাছে আসে। জুন তার সিনিয়র হলেও তাদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। এরপর পরের দিনে সিন দেখানো হয়। সুকে তার এক সিনিয়র ডক্টর ফোন করে বলে তোমার পাশের এলাকায় একটি বিল্ডিংয়ে আগুন লেগেছে, সেখানে অনেক মানুষ রয়েছে, তাই তুমি সেখানে চলে যাও। সেখানে আমরা সং ও তার টিমদের দেখতে পাই। যখন তারা সে বিল্ডিংয়ের দিকে যাচ্ছিল তখন মাঝ রাস্তায় একটি গাড়ি থাকায় তারা সামনে এগোতে পারছিল না আর সেখানে গাড়ির মালিকও ছিল না, আর তাই তারা গাড়িটি উল্টে রাস্তার সাইডে রেখে চলে যায় বিল্ডিংয়ের কাছে। সেখানে এসে সং তখন সুকে দেখতে পায় সে বিল্ডিংয়ের ভিতরে যাচ্ছিল। তখন সং তাকে আটকায়, কারণ ভিতরে অবস্থা তখন অনেক খারাপ ছিল। তখনও তারা দুজন দুজনকে দেখে অবাক হয়। সং তার সময় নষ্ট না করে বিল্ডিংয়ের ভিতরে চলে যায়। তখন বিল্ডিংয়ের ভিতর একের পর এক ব্লাস্ট হচ্ছিল। সেটা দেখে সু অনেক ঘাবড়ে যায়। সংকে নিয়ে তখন তার অনেক চিন্তা হয়। একে একে সবাইকে উদ্ধার করা হয়ে যায়। সকল অফিসার বিল্ডিং থেকে বেরিয়ে আসে, কিন্তু সং তখনও বিল্ডিংয়ের ভিতরেই ছিল, কারণ সে তখন একটি শিশুর কান্না শুনতে পাচ্ছিল। তখন জুন তাকে বলে সে যেন বাইরে বেরিয়ে চলে আসে। তখন অনেক ব্লাস্ট হচ্ছিল, কিন্তু সং তখন কারোর কথায় কান দেয় না। ফাইনালি সং সে মেয়েটিকে খুঁজে পায়। তখনই সে রুমে একটি ব্লাস্ট হয় এবং সবাই অনেক ভয় পেয়ে যায়। আর সু যখন দেখতে পায় সং এবং সেই বাচ্চাটি যখন বের হয়ে আসে, সেটি দেখে সে খুব খুশি হয়। সংকে একা দেখে সু তার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু সং আবার তাকে ইগনোর করে। জুন তখন সং এর ওপর অনেক রেগেছিল, কারণ সে নিজের জীবনের একটুও বড়াই করে না। তখন সেখানে একটি ছেলে এসে চেঁচামেচি করে, যার গাড়ি সং এবং তার টিমমেট মিলে উল্টে ফেলেছিল। ছেলেটি এসে বলে তোমরা কি জানো আমি কে আর আমার গাড়ির দাম কত? কিন্তু সং তার ধমকে একটুও ভয় না পেয়ে সং তার নাম ও ডিপার্টমেন্টের নাম বলে। ছেলেটিকে বলে যা এখন যা করতে পারবি করে নে। তাই বলে সেখান থেকে অ্যাটিটিউড দেখিয়ে চলে যায়। তার এই অ্যাটিটিউড দেখে সু তো ফিদাই হয়ে যায়। সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সং যে হাই স্কুলে পড়তো সেই স্কুলে সু একদিন অ্যাডমিশন নেয় আর প্রথম দেখাতেই সং তার ওপরে ক্র্যাশ খেয়ে যায়। সং এখন যেমন চুপচাপ রাগী টাইপের ছেলে, তখন কিন্তু একদমই ওরকম ছিল না। সং আগে একদমই চঞ্চল টাইপের একটা ছেলে ছিল। সে সারাক্ষণ সুকে ফলো করত এবং তাকে পটানোর চেষ্টা করত, কিন্তু সু কোনোভাবেই পড়তো না। আসলে সু কিন্তু শুধু সং এর সাথেই এমন করতো না, ক্লাসে কারোর সাথেই সে কথা বলতো না। তখন একাই থাকতো, কিন্তু সং সবসময় চোখে চোখে রাখতো। অনেকদিন ঘোরাঘুরির পর একদিন সু তার বন্ধু হতে রাজি হয়ে যায়। তখন সং সুকে একটি ক্যান্ডি বক্স দিয়েছিল। এর পরের সিন আসলে তখন আমরা সুকে তার বাড়িতে দেখি। তার আর সং এর হাই স্কুলের কিছু জিনিসপত্র সে দেখে। তখন তার পুরানো কথাগুলো মনে পড়ছিল আর তখন সে অনেক স্যাডও ছিল। এদিকে সং এর বস তাকে তার অফিসে ডাকে, ডেকে বলে তুমি কেন জুনের কথা শোনোনি এবং কেন সে ছেলেটির গাড়ি উল্টে ফেলেছিলে। সং তখন তার স্যারের কোনো কথাই কান দেয় না। তখন সেখানে তার সঙ্গে এক অফিসার ডিং ও ছিল। সংকে বাঁচানোর জন্য সে বসকে বোঝায়। এরপর সং সেখান থেকে চলে গেলে ডিংও তার পিছন পিছন যায়, কিন্তু সং তাকে তেমন পাত্তাই দেয় না। ডিংকে দেখে মনে হচ্ছে যেন সে সংকে পছন্দ করে। এরপর হাসপাতালে সিন দেখানো হয়। কয়েকজন ডক্টর আর নার্স তখন কথা বলাবলি করছিল যে তার পরিবার অনেক ধনী হওয়ায় সু এই হসপিটালে চান্স পেয়েছে আর পরিবারের ক্ষমতার কারণেই এত তাড়াতাড়ি সুয়ের প্রমোশন হয়ে গিয়েছে।
এখনকার প্রায় সবাই সুকে হিংসা করে। তারা ভাবে যে সুয়ের কোনো ট্যালেন্টই নেই, পরিবারের কারণে সে ডক্টর হয়েছে। তখন সেখানে সু আসে, কিন্তু সে কাউকে কিছুই বলে না। এরপর সু যখন তার বাড়ির দিকে যাচ্ছিল, তখন রাস্তাতে একটি অফিসার তাকে জানায় যে সামনে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই গাড়ি নিয়ে যাওয়া যাবে না। সু একজন ডক্টর, তাই সে কি হয়েছে তা দেখতে যায়। তখন সে সংকে দেখতে পায়। সংকে দেখতে পেয়ে সু কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। তার তখন সঙ্গের সঙ্গে কথা বলার অনেক ইচ্ছে করছিল, কিন্তু তখনই সেখানে অ্যাম্বুলেন্স আসে আর সুয়ের রোগীর কথা মনে পড়ে যায়, যার কারণে সে আর সঙ্গের দিকে চায় না আর তাকে যেতে তখন সং দেখে ফেলে। পরে সিনে জুনকে দেখানো হয়, যে কিনা একটি সাইডে এসে কারোর সঙ্গে কথা বলছিল। দুজনের কথাবার্তা শুনে মনে হচ্ছে যেন জুন আর এই কাজটা করবে না, কারণ এই কাজের বেতন অনেক কম আর জুনের এখন অনেক টাকার প্রয়োজন। এর পরের দিনে সিন দেখানো হয় সং জুনিয়র অফিসারদের অনেক কড়া ট্রেনিং দিচ্ছিল, আর যে ঠিকমতো ট্রেনিং করছিল না সং তাকে অনেক বকা দেয়। এত কড়া ট্রেনিং করে সবার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু ভয়ে তারা সংকে কিছুই বলতে পারছিল না। এদিকে সুকে দেখানো হয় ইউএসএতে পড়াশোনা কমপ্লিট করে মাত্র কয়েকদিন হয়েছে সে চায়নাতে ফেরত এসেছে। স্কুলের চারিপাশের এলাকাগুলো সে ঘুরে দেখছিল। তখন তার আবারও সঙ্গের কথা মনে পড়ে যায়। তার সঙ্গে বন্ধুত্ব যখন গভীর হয়ে গিয়েছিল, তখন সঙ্গের সঙ্গে থাকতে সুয়ের অনেক ভালো লাগতো, আর সে তখন সঙ্গের মতোই কিছুটা চঞ্চল হয়ে গিয়েছিল। এসব কথা ভাবছে তখনই তার মনে পড়ে যায় পাশেই তো সঙ্গের বাড়ি, তাই সে সঙ্গের সঙ্গে দেখা করার জন্য সেখানে যায়। এখন যে দরজা খুললো সে হলো সঙ্গের বোন ম্যাও। সুকে দেখে ম্যাও অনেক রেগে যায়। সে বলে, তুমি কেন আবার ফিরে এলে? তুমি কি ভুলে গিয়েছো অতীতে সঙ্গের সঙ্গে তুমি কি করেছিলে? সং তখন অনেক কষ্ট পেয়েছিল, তাই প্লিজ তুমি আবারও ওকে কষ্ট দিও না। ওর এখন একটি গার্লফ্রেন্ড আছে আর ওরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবে। তখন এখানে সঙ্গের মা এসে সুয়ের মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। এখানে ম্যাও মিথ্যা কথা বলেছে, সঙ্গের অন্য কারোর সাথে কোনো রিলেশন নেই, সে এখনো সিঙ্গেল আছে। ম্যাও চায় না যে সু আবারও সঙ্গের জীবনে আসুক, তাই সে এমনটা করেছে। এবার হাসপাতালে সিন দেখানো হয় সুয়ের কাছে একটি রোগী এসেছে, যার কিনা হাতে সামান্য চোট পেয়েছিল। যখনই সেই মহিলাটি ট্রিটমেন্ট করতে যাচ্ছিল, তখনই সেখানে একটি ফায়ার ফাইটার আসে, যার কিনা হাতে অনেক বেশি কেটে গিয়েছে। তাই সু সেই মহিলাটিকে অপেক্ষা করতে বলে, আগে সে ওই অফিসারের চেক আপ করতে যায়। এতে সেই মহিলার হাজবেন্ড অনেক রেগে যায়। সে তখন সুকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই সং এসে তার হাত ধরে ফেলে। এটা দেখে সু কিছুটা অবাক হয়। তখন বাইরে সং অন্য একটি অফিসারকে বকা দিচ্ছিল, এই বলে যে লোকটি সুকে মারতে যাচ্ছিল, তোরা হা করে কি দেখছিস? ওকে আটকাতে পারিসনি? যদি ও সেই ডাক্তারকে মেরে দিত তাহলে কি হতো? এই শুনে অফিসার অবাক হয়ে যায়। এই প্রথমবার সং কোনো মেয়েকে নিয়ে এতটা চিন্তা করছে, আর তারও বুঝতে বাকি থাকলো না যে দুজনের মধ্যে কিছু একটা চলছে। এরপর সু তার কেবিন থেকে বাইরে সঙ্গের সঙ্গে দেখা করতে চায়। সং ভাব দেখিয়ে বলে, আমি তোমার জন্য কিছুই করিনি, অফিসারদের তোমার দরকার ছিল তাই আমি লোকটাকে আটকেছিলাম। এখানে কিন্তু ঠিকই বোঝা যায় যে তাকে নিয়ে সঙ্গের চিন্তা হচ্ছিল। সু তখন সঙ্গকে তার সঙ্গে কফি খাওয়ার জন্য ইনভাইট করে। সং তখন আবারও ভাব দেখিয়ে বলে, আমার সঙ্গে কফি খাওয়ার জন্য অনেক মেয়ে লম্বা লাইন অপেক্ষা করছে, তাই যখন তোমার পালা আসবে আমি তোমাকে জানিয়ে দেব। এই বলে সং সেখান থেকে চলে যায়। তখন আবারও অতীতের একটি সিন দেখানো হয়। আগে সং যখন স্মোক করত, তখন সু সংকে একটি লাইটার দিয়েছিল, যেখানে কিনা তার ছবি ছিল, যাতে করে সং এর যখনই স্মোক করতে ইচ্ছা করবে তখনই সে সুয়ের এই ছবিটি দেখে তার কথা ভেবে স্মোক করা বন্ধ করে দেবে। এরপর সিন বর্তমানে আসে। সু তার ভাই ইয়ং এর সঙ্গে তাদের আসল বাড়িতে আছে। তার চোখ দেখে মনে হচ্ছে যেন তার এখানে আসতে একটুও মন করছিল না। তার মা আসলে অনেক স্ট্রিক্ট। সু আর ইয়ং এখন অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু এখনও তার মা তাদেরকে কন্ট্রোল করে। তার মা যাই বলে এরা দুই ভাই বোনকে বাধ্য হয়ে তাই করতে হয়, এমনকি তারা তাদের মাকে ভয়ও পায়। তখন এইখানে তাদের কাজিন সিয়াংও আসে। তাদের দুজনের মধ্যে টম অ্যান্ড জেরির মতো সম্পর্ক ছিল। সিয়াং একটি নতুন বার খুলেছে, তাই সে ইয়ং আর সুকে তার বারে ইনভাইট করে। এদিকে সংকে দেখানো হয় ডাস্টবিনের মধ্যে তার লাইটারটি খুঁজছিল। তখন সেখানে জুন এসে বলে, 10 বছর হয়ে গেল কিন্তু তুই এখনো ওই মেয়েকে ভুলতে পারছিস না। ওর দেয়া লাইটারটা তুই এখনো যত্ন করে রেখেছিস। সং তখন জুনকে বলে, আমরা আলাদা হয়েছি কারণ আমাদের স্ট্যাটাসটা আলাদা, আর আমার মনে হয় না যে আমি সুয়ের যোগ্য। তবে এই 10 বছরে আমি অনেক পরিশ্রম করেছি আর নাম্বার 1 হওয়ার চেষ্টা করেছি, কিন্তু দুজনের মধ্যে স্ট্যাটাস গ্যাপ এতটাই বেশি যে আমার মনে হয় না আমি কখনো ওর যোগ্য হতে পারবো। এদিকে ইয়ং কয়েকটি ছেলের ছবি দেখিয়ে বলে, এদের মধ্যে কাউকে পছন্দ করে নে। আশা করি যে তুই এখন সংকে ভুলে গিয়েছিস, আর এরা সঙ্গের থেকে অনেক বেশি বেটার। এটা শুনে সু আপসেট হয়ে যায়। পরে সিনে সু ও ইয়ং সিয়াংয়ের বাড়ি আসে। সেখানে ভুলবশত একটা ওয়েটার ইয়ংয়ের গায়ে ড্রিঙ্ক ফেলে দেয়, কিন্তু ইয়ং ওই মেয়েটার উপর একটুও রাগ করে না। তাকে দেখে ইয়ংয়ের অনেক মায়া হচ্ছিল। আর এদিকে সু তখনও কিনা সঙ্গের কথাই ভাবছিল। একবার স্কুলে পড়ার সময় সং সুকে নিয়ে তার বাড়িতে এসেছিল,
আর সেখানে তারা দুজনে অনেক বেশি মজা করছিল। সু তখন নিজেকে আর সামলাতে না পেরে সেখান থেকে বেরিয়ে যায় সঙ্গের সঙ্গে দেখা করার জন্য। রেস্কিউ ডিপার্টমেন্টে এসে সু একটি বডিগার্ডকে বলে আমি সঙ্গের সঙ্গে দেখা করতে চাই। তখন সঙ্গকে ফোন করে সব বলে। সে যখন জানতে পারে সু তার সঙ্গে দেখা করতে এসেছে তখন সে বাহানা দেয় যে আমি এখন হোস্টেলে নেই। কিন্তু সু ঠিকই সঙ্গকে দেখে ফেলেছিল, যে কিনা সামনের গ্রাউন্ডে ছিল। সু বুঝতে পেরে যায় যে সঙ্গ তার সঙ্গে দেখা করতে চায় না, আর তখন সে সঙ্গের সঙ্গে কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে যায়। জুন তখন সঙ্গকে বলে মেয়েটি এত রাতে তোর সঙ্গে দেখা করতে এলো, যা একটি বড়োর সঙ্গে দেখা করে আয়। কিন্তু না, সঙ্গ তার সঙ্গে দেখা করতে চায় না। পরের দিন থেকে সঙ্গের হলিডে পড়ে যায়, তাই সে তার আসল বাড়িতে আছে। তখন সঙ্গের মা সঙ্গকে বলে তোর সঙ্গে দেখা করার জন্য সু এখানে এসেছিল, তুই কি এখন ওকে নিয়ে কিছু ভাবছিস? সঙ্গ বলে না মা, আমি এখন ওকে ঘৃণা করি। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। একবার সঙ্গ সুকে নিয়ে তার বাড়িতে এসেছিল, তার বাড়িতে বন্দী হয়ে থাকতো। কিন্তু আজকে এই খোলামেলা পরিবেশ দেখে সুয়ের মন অনেক ভালো হয়ে যায়। তখন সঙ্গের মা তার সঙ্গে অনেক ভালো আচরণ করেছিল, আর সু তখন বলেছিল আমি সারা জীবন এভাবেই এই ছোট্ট বাড়িতে থাকতে চাই। কিন্তু একদিন সু সঙ্গের কাছ থেকে ব্রেকআপ করে নেয়। সে বলে আমি শুধুমাত্র তোমার সঙ্গে টাইম পাস করছিলাম। এটা শুনে সং অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না সু তাকে কথাটি বলছে। তখন আমরা গাড়িতে সুয়ের মাকে দেখতে পাই। সুয়ের মা যেভাবে সুকে কন্ট্রোল করে তা দেখে মনে হচ্ছে হয়তো তার মায় তাকে এসব করতে বাধ্য করেছে। সু তখন সংকে আরও বলে আমি তোমার সাথে ছোট্ট বাড়িতে থাকতে পারবো না, ওইখানে আমার দম বন্ধ হয়ে আসে। কথাগুলো শুনে সং অনেক কষ্ট পায়। সু তখন সেখান থেকে চলে যায়, আর সং তার পেছন পেছন দৌড়ায় তাকে আটকানোর জন্য। সুয়ের মন তো করছিল এখনই সঙ্গের কাছে চলে যাওয়ার, কিন্তু তার মায়ের জন্য সুয়ের কাছে কান্না করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। ব্রেকআপের পর সং একদিন লুকিয়ে লুকিয়ে সুয়ের বাড়ি গিয়েছিল এবং সেখানে সুয়ের জন্য একটি মেসেজ লিখে রেখে এসেছিল, আমি তোমার জন্য পার্কে অপেক্ষা করব। সং তখন অনেকক্ষণ ধরে সুয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সু তার সঙ্গে দেখা করতে আসেনি। এতে বেচারা সং অনেক কষ্ট পেয়েছিল। যাই হোক, সিন বর্তমানে আসে। শহরে মুষলধারে বৃষ্টি নেমেছে, যার কারণে বন্যার সৃষ্টি হয়েছে। তাই সঙ্গকে ডিপার্টমেন্টে ফিরে আসতে হয়। এদিকে সু যখন এই বৃষ্টির মধ্যে হাসপাতালে যাচ্ছিল তখন তার একটি ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়িটি একটি খাদের মধ্যে আটকা পড়ে যায়, আর আস্তে আস্তে গাড়ির ভিতরে পানি ঢুকতে থাকে। আর তখন গাড়ির দরজা জানলা কিছুই খুলছিল না। তখন সে ইমার্জেন্সি নাম্বারে ফোন করে। আস্তে আস্তে গাড়ির মধ্যে পানি অনেক বেশি ঢুকে যায়। সু তখন অনেক ভয় পেয়ে গিয়েছিল। তখন সে সামনে কিছু লোকজনদেরকে দেখতে পায়, আর এইখানে সংও ছিল। সংকে দেখে সু একটু শান্ত হয়। সং তখন অনেক কষ্টে সুয়ের গাড়ি খাদ থেকে বের করে এবং জানালা ভেঙে সুকে গাড়ি থেকে বের করে নেয়। সু তখন সংকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে তুমি কি জানতে গাড়ির ভেতরে আমি আটকা পড়েছিলাম? তখন রুড হয়ে বলে না, আমি জানতাম না, কিন্তু তোমার বদলে একটি কুকুর থাকতো তাহলেও আমি ওকে এভাবেই বাঁচাতাম। সং তখন সুকে একটু বকা দিয়ে বলে এই ভারী বৃষ্টির মধ্যে তুমি কি বাড়িতে থাকতে পারতে না? এতে সু বলে না, কারণ আমারও কাজ তোমার মতো মানুষের জীবন বাঁচানো। এটা শুনে সং সেখান থেকে চলে যায়, আর সু এক নজরে তার দিকে তাকিয়ে থাকে। এরপর সু বাড়িতে ফিরে এসে সঙের দেওয়া সেই জ্যাকেট ধুয়ে শুকনো করে তার কাছে রেখে দেয়। এখন বৃষ্টি আগের থেকে অনেক কমে গিয়েছে। সং আবারও তার বাড়িতে ফিরে আসে। সঙের বাবা আর মায়ের কথাবার্তা শুনে আমরা জানতে পারি সং তাদের আসল ছেলে না। সঙের আসল বাবা মারা গিয়েছিল, আর তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল, যার কারণে এরা সংকে অ্যাডপ্ট করেছিল। কিন্তু মেয়ের বাবা মা সংকে অনেক বেশি ভালোবাসে, আর এরকম ভালোবাসা সং তার আপন মায়ের কাছ থেকেও কখনো পায়নি। এদিকে সু খোঁজ করে জানতে পারে যে সং এখন তার বাড়িতে আছে। তাই সু সঙের সঙ্গে দেখা করার জন্য সঙের বাড়িতে যায়। গেটের সামনে সুয়ের সঙ্গে সঙের দেখা হয়। সু তখন সংকে বলে আমি তোমার জ্যাকেট ফেরত দিতে এসেছিলাম, আর আমার জীবন বাঁচানোর জন্য থ্যাংক ইউ। কিন্তু সং এবারও সুয়ের সঙ্গে অনেক খারাপ আচরণ করে। সু তখন সাহস করে সংকে বলে দেয় আমরা কি আবারও ডেট করতে পারি? সং তার মুখের ওপর বলে দেয় যে না, আমি তোমাকে অনেক আগেই ভুলে গেছি, আর তোমার সঙ্গে ডেট করে আমি আবারও সেই রকম কষ্ট পেতে চাই না। এই বলে সং সেখান থেকে চলে যায়। এবার একটি রোড অ্যাক্সিডেন্টের সিন দেখানো হয়। বেশ কয়েকটি গাড়ির এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষজন বেশ আহত হয়েছে। নিচে নদীতে একটি গাড়ি আটকা পড়েছিল। গাড়ির ভেতরে যে আছে তার অবস্থা আস্তে আস্তে অনেক খারাপ হচ্ছে, আর সে কিছুতেই গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতে পারছে না। লোকটির একটি ডাক্তারের অনেক প্রয়োজন, তাই সু অনেক রিস্ক নিয়ে গাড়িতে ওঠে। সু তখন তার ব্যালেন্স হারিয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু সং তাকে ধরে ফেলে, যার কারণে সুয়ের বদলে সঙের পিঠ অনেকটা কেটে যায়। এই লোকটি চিকিৎসা করার পর সু সংকে তার সঙ্গে হাসপাতালে আসতে বলে, কিন্তু সং কিছুতেই তার সঙ্গে হাসপাতালে যাবে না। কিন্তু জুন তাকে অনেক বকা দেয় এবং জোর করে তাকে হাসপাতালে পাঠায়।
সু তখন সংকে তার জামা খুলতে বলে। সং বলে, এখানে কি কোনো ছেলে ডাক্তার নেই? তখন সু বলে, না, সবাই ব্যস্ত, তাই কথা না বলে তাড়াতাড়ি জামাটি খোলো। সং তখন তার জামাটি খুলে দেয়, কিন্তু সে কিছুতেই অজ্ঞান হওয়ার ইনজেকশন নেয় না। তাই সু যখন তার কেটে যাওয়া জায়গাটি সেলাই করছিল তখন সং এর অনেক বেশি কষ্ট হয়। সু বলে, রেগুলার চেক আপের জন্য প্রায় তোমাকে হাসপাতালে আসতে হবে। কিন্তু সং বুঝে যায় সু তার সঙ্গে দেখা করার জন্যই এটা বলছে। তাই সং বলে, তুমি কি আবারও আমার সঙ্গে টাইম পাস করতে চাও? আর যখন তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে তখন তুমি আবারও আমাকে কষ্ট দিয়ে চলে যাবে। সু তখন বলে, তুমি যতই বলো না কেন যে তুমি আমাকে ভুলে গিয়েছো, কিন্তু না, তুমি এখনো আমাকে ভুলতে পারোনি। তা না হলে কেউ কি নিজের পরোয়া না করে একটি সাধারণ ভিকটিমকে বাঁচানোর জন্য এমনটা করতে পারে? এতে সং তখন বলে ওঠে, হ্যাঁ, আমি এমনটা করি, কারণ অতীতে আমি তোমাকে ভালোবেসেছিলাম। এটা শুনে সু তো থমকে যায়। তখন সেখানে ডিং আসে। সংকে নিয়ে তার তখন অনেক চিন্তা হচ্ছিল, এমনকি সে নিজে সংকে তার জামা পরিয়ে দিয়েছিল, আর সং সুকে দেখানোর জন্য ডিংকে আটকাচ্ছিল না। এরপর ডিং সেখান থেকে বাইরে গেলে সু জিজ্ঞাসা করে, ও কি তোমার গার্লফ্রেন্ড? আর যদি গার্লফ্রেন্ড হয়ে থাকে তাহলে আমাকে আগে বলনি কেন? এতে সং বলে, আমি কেন তোমাকে কৈফিয়ত দেব? 10 বছর আগে তুমি যখন আমার সঙ্গে ব্রেকআপ করেছিলে তখন ব্রেকআপের কারণ তুমি আমাকে বলনি, আর যাওয়ার সময় একটি বারও আমার দিকে ঘুরেও তাকাওনি। সু তখন বলে, আমি তখন ছোট ছিলাম, বাবা আর মায়ের কথা আমাকে বাধ্য হয়ে শুনতে হতো। সু তখন আবারও সংকে তার সঙ্গে ডেট করতে বলে। যে একবার ধোকা দিতে পারে সে আবার দ্বিতীয়বার ধোকা দেবে না, এর কোনো গ্যারান্টি নেই। এই বলে সং তখন সেখান থেকে চলে যায়। আর তার কথাগুলো শুনে সু অনেক বেশি কান্না করে। পরের দিন সুয়ের কাছে সেদিন হওয়া কার অ্যাক্সিডেন্টের সেই লোকটির ব্লাড রিপোর্ট আসে। রিপোর্টে দেখা যাচ্ছে যে লোকটির একটি ছোঁয়াচে রোগ আছে, আর যারা যারা লোকটির রক্ত স্পর্শ করেছিল তাদেরও এই রোগ হতে পারে। সুয়ের তখন মনে পড়ে সেই দিন বেশ কয়েকটি ফায়ার ফাইটার ওই লোকটির রক্ত ছুঁয়েছিল, এমনকি ছংও ছুঁয়েছিল। তাই সংকে নিয়ে তখন সুয়ের অনেক বেশি চিন্তা হয়। সে তাড়াতাড়ি রেস্কিউ ডিপার্টমেন্টে ফোন করে সেই অফিসারগুলোকে হাসপাতালে আসতে বলে। এরপর হাসপাতালে এসে তারা তাদের রক্ত পরীক্ষা করে নেয়। 4 জন অফিসারের এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এখন মাত্র রোগের 3টি অ্যান্টিডোজ আছে। সো তখন সংকে একটি অ্যান্টিডোজ নিতে বলে, কিন্তু সং নিজে অ্যান্টিডোজ না নিয়ে তার বাকি 3 কলিগকে অ্যান্টিডোজ দিয়ে দেয়। আর এটা যখন সো জানতে পারে তখন তার অনেক চিন্তা হয়। সে তখন অনেক কষ্ট করে সঙের জন্য একটি অ্যান্টিডোজ জোগাড় করে আনে এবং তাড়াতাড়ি সঙ্গে দিয়ে দেয়। পরের দিন সং তার রুমে জুনের একটি জব ট্রান্সফার সার্টিফিকেট দেখতে পায়, আর এটা দেখে সং তো অবাক হয়। তখন সেখানে জুন এসে পেপারটি নিতে যাচ্ছিল, কিন্তু সং দেয় না। সে বলে, তুমি কেন এখান থেকে যাচ্ছ? ডিপার্টমেন্টে অনেক জুনিয়র জয়েন করেছে, আমি কিভাবে একা ওদের সামলাবো? আর তুমি তো কথা দিয়েছিলে যে আমার সঙ্গে থেকে এই ডিপার্টমেন্টের অনেক উন্নতি করবে। তখন জুন বলে, 5 বছর ধরে এখানে কাজ করছি, এখানকার স্যালারি অনেক কম, পরিবারের কথা ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এটা শুনে সং চুপ হয়ে যায়। সে জুনের সঙ্গে আর কোনো কথা বলে না, আর এরপর থেকে সং জুনকে ইগনোর করে। এদিকে সু আজকেও সিয়াংয়ের বাড়ি যায়। সেখানে তার সঙ্গে রাও নামের একটি মেয়ের পরিচয় হয়। দুজনের মধ্যে তর্ক সৃষ্টি হয় এবং তারা ড্রিঙ্ক করার কম্পিটিশন করে, আর এই কম্পিটিশনে সু জিতে যায়। দুজনেই তখন অনেক বেশি মাতাল ছিল। সুয়ের সঙ্গে ইয়াংও ছিল, তাই ইয়াং তাকে নিয়ে ফ্ল্যাটে যায়। সুকে শুইয়ে দিয়ে ইয়াং তখন রুমের বাইরে সোফাতে ঘুমায় এবং সে পাস্টের কিছু ঘটনা মনে করে। আসলে সু ইয়াংয়ের আসল বোন না। ছোটবেলায় সুয়ের বাবা মা মারা যায়, আর তখন ইয়াংয়ের বাবা মা তাকে অ্যাডপ্ট করে নিয়েছিল। এর পরের দিনে সিন দেখানো হয় সুয়ের ফ্ল্যাটের উপরের ফ্ল্যাটে একটি বাচ্চার হাত রেলিংয়ে আটকা পড়ে গিয়েছিল, আর ছেলেটি অনেকক্ষণ যাবৎ এভাবেই ঝুলেছিল। তাই সং এবং তার টিমমেটরা ছেলেটিকে উদ্ধার করার জন্য সুয়ের ফ্ল্যাটে আসে। তারা অনেক কষ্টে ছেলেটিকে উদ্ধার করে নেয়। তার হাতে তখন অনেক চোট লেগেছিল, তাই সু তার হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। আর সু যখন এই কাজটি করছিল তখন বারবার তাকেই দেখছিল। এরপর সং যখন ওয়াশরুমে ছিল তখন এই সুযোগে একটি অফিসারের কাছ থেকে সং এর ফোন নাম্বার চায়। অফিসারটির নাম্বার তো দিয়ে দেয়, কিন্তু সেটা বলে সং যেন জানতে না পারে আমি তোমাকে নাম্বারটা দিয়েছি। তাকে কথা দিয়ে দেয়। এরপর সং যখন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তখন সু তার হাতে মলম লাগিয়ে দেয়, কারণ সং এর হাতেও একটু কেটে গিয়েছিল। আর সং আবারও সুয়ের দিকে এক নজরে তাকিয়েছিল। সু তার জন্য চাও বানায়, কিন্তু এবার সং তার সঙ্গে একটু রুট হয়ে কথা বলে না। সে চুপচাপ চা খেয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলায় সু সং এর প্রোফাইল দেখে অনেক খুশি হচ্ছিল। এবার পরের দিনে সিন দেখানো হয় রেস্কিউ ডিপার্টমেন্টের একটি ছেলে সংকে বলে তোমার সঙ্গে দেখা করার জন্য একটি মেয়ে এসেছে। সং বাইরে গেলে একটি কলিগ তখন বলে সেই ডক্টর সু সং এর সঙ্গে দেখা করতে এসেছে। এটা শুনে সবাই সং এর পিছনে দৌড় দেয়, কিন্তু বাইরে এসে সুকে দেখে সং কিছুটা অবাক হয়। সু বলে, সেদিন ওই বাচ্চাকে বাঁচানোর জন্য আমি তোমাদেরকে আমার ঘর ইউজ করতে দিয়েছিলাম, কিন্তু তুমি একটিবারও আমাকে থ্যাংক ইউ জানাওনি। তাই আমি চাই আজকে তুমি আমার সঙ্গে লাঞ্চ করো। কিন্তু সং তার মুখের ওপর না বলে দেয়।
দূর থেকে এরা সবাই দেখছিল কিন্তু কিছু শুনতে পাচ্ছিল না। সু তখন বলে তাহলে কফি খেতে চলো। এতে সং একটু ভেবে বলে ঠিক আছে। এটা শুনে সু তো অনেক খুশি হয়ে যায়। এরপর সু বাড়িতে এসে তৈরি হয়ে সঙ্গের সঙ্গে দেখা করতে যায়। সু সংকে নিয়ে যে ক্যাফেতে আসে, এই ক্যাফেটি দেখে সং কিছুটা অবাক হয়। সিন তখনও আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। হাই স্কুলে পড়ার সময় সং আর সু প্রায় সময় এখানে আসতো। সো আজকেও সে আগের খাবারগুলো অর্ডার করে যে খাবারগুলো 10 বছর আগে অর্ডার করতো। সু সঙ্গের সঙ্গে থাকার জন্য অনেক আস্তে আস্তে খাবার খাচ্ছিল। এমনকি মাঝে মাঝে সু সংকে সিডিউস করার চেষ্টা করছিল, আর এতে সং সিডিউস হয়েও যায়। কিন্তু সে তার ফিলিংসকে কন্ট্রোল করার জন্য সুকে বকা দিয়ে বলে তাড়াতাড়ি খেতে পারছো না। এটা শুনে সু তখন তাড়াতাড়ি খাবার খাওয়া শুরু করে। তখন মেও সংকে ফোন করে এখনই পুলিশ স্টেশনে আসতে বলে। কি হয়েছে জানার জন্য সং এক মুহূর্ত দেরি না করে পুলিশ স্টেশনে চলে যায়। আর তার সঙ্গে তখন সুও ছিল। আসলে মেও কিছু ইল্লিগাল জিনিসপত্র বিক্রি করছিল, যা সে নিজেই জানতো না যে জিনিসগুলো ইল্লিগাল। তাই তাকে পুলিশ ধরে এনেছে, আর এখন তাদের অনেকগুলো টাকা ফাইন দিতে হবে। সং তো চিন্তায় পড়ে যায়, কারণ তার কাছে এত টাকা নেই, আর যদি ফাইন দিতে না পারে তাহলে মেওকে জেলে থাকতে হবে। সুয়ের তখন অনেক খারাপ লাগছিল। তার কাছে টাকা থাকা সত্ত্বেও সে সংকে হেল্প করতে পারবে না, কারণ তার মা তার ব্যাংক ব্যালেন্স চেক করে। তাই সু সাহায্যের জন্য ইয়াংকে ফোন করে। তার সঙ্গে তখন সিয়াংও আসে। ও সবকিছু শোনার পর সিয়াং এবং ইয়াং দুজনেই পুলিশ স্টেশনে চলে আসে। ইয়াংকে দেখে সং তখন অনেক রেগে গিয়েছিল। সে তখন সুকে বলে তুমি তোমার ভাইকে নিয়ে এখান থেকে চলে যাও, তোমাদের সাহায্যের আমার কোনো দরকার নেই। তখন সু সংকে অনেক বোঝায় যে মেয়েটির ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। সে পড়াশোনায় অনেক ভালো, আর এসব যখন তার মা বাবা জানতে পারবে তখন তাদের কি অবস্থা হবে। তুমি একটিবার ভেবে দেখো। অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করার পর সং টাকা নিতে রাজি হয়ে যায়। সে তখন সুকে বলে আমি 3 দিনের মধ্যে তোমাদের টাকা ফেরত দিয়ে দেব। এই বলে সং মেওকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জুন আর তার বাকি টিমমেটরা মিলে একটি মিশনে এসেছে। একটি বিল্ডিংয়ে অনেক আগুন লেগেছে। সবাই তখন প্রাণপণ চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। জুন তখন ভেতরেই ছিল, আর ঠিক সেই সময় একটি ভয়ঙ্কর ব্লাস্ট হয়, যার কারণে জুনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর এ খবরটা যখন সং জানতে পারে, সে এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে চলে আসে। জুনের একটি হাত আর অর্ধেক মুখ পুড়ে গিয়েছে, যা দেখে সং অনেক বেশি কান্না করে। নিজের বেস্ট ফ্রেন্ডের এরকম অবস্থা সে দেখতে পারে না। সঙের তখন অনেক খারাপ লাগে, কারণ সে কয়েকদিন ধরে জুনের সঙ্গে একটাও কথা বলছিল না। সং তখনও অঝরে কান্না করে যাচ্ছিল, কিন্তু জুন এখনও স্ট্রং ছিল। সে সংকে চুপ করতে বলে। এবার কয়েকদিন পরে সিন দেখানো হয়। জুন এখন প্রায় সুস্থ হয়ে গিয়েছে। নিজের জীবনের পরোয়া না করে অন্যদের জীবন বাঁচানোর জন্য জুনকে সসম্মানে রিটায়ারমেন্ট দেওয়া হয়। এত ভালো আর সাহসী অফিসারকে বিদায় দিতে গিয়ে সবার চোখেই তখন পানি চলে আসে। সং তো বেশি স্যাড ছিল। জুনের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য সং তাকে সরি বলে। এরপর জুন সবাইকে গুড বাই বলে এখান থেকে চলে যায়। এদিকে সু তার মায়ের জোর করায় জিয়ান নামের একটি ছেলের সঙ্গে ব্লাইন্ড ডেটে এসেছে। সং সুকে SMS করে যে আমি তোমার টাকা ফেরত দিয়ে দিয়েছি, তুমি চেক করে নিও। SMSটি দেখে সু তখন জিয়ানকে বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। এই বলে যে হসপিটালে একটু ইমার্জেন্সি আছে। যাওয়ার সময় সু সংকে SMS করে বলে তুমি কি আজকে আমার সঙ্গে ডিনার করতে আসতে পারবে। এতে সং এক কথায় রাজি হয়ে যায়, আর এটা শুনে সু অনেক খুশি হয়। এরপর সু বাড়িতে আসলে তার মা তাকে জিজ্ঞাসা করে যে জিয়ানের সঙ্গে তার ডেট কেমন গেল। সু সাহস করে তার মাকে বলে দেয় যে আমি অন্য একজনকে পছন্দ করি। সুয়ের মা বুঝতে পেরে যায় সু অন্য কারো না সং এর কথাই বলছে। তাই সে বলে আমাকে আবারও আগের মতো কঠোর হতে বাধ্য করিস না। এতে সু বুঝতে পেরে যায় তার মা আন্দাজ করে নিয়েছে সে কার কথা বলছে। চিঠিও পেত না, কারণ প্রত্যেকটি চিঠি সুয়ের মা পেত, আর সে চিঠিগুলোকে পুড়িয়ে ফেলত, যার কারণে সে কখনো বুঝতে পারেনি যে সং তার জন্য কতটা পাগল হয়ে গিয়েছিল। এবার বর্তমানে আসে। সু তখন সং এর সঙ্গে ডিনার করতে যায়। যে মেয়ে আগে সংকে একটিবার দেখার জন্য ছটফট করত, সে আজকে একটিবার সঙের দিকে তাকায়নি। আর এতে সঙেরও বুঝতে বাকি থাকে না যে তার মন খারাপ। তখন সেখানে চেঁচামেচি শুরু হয়ে যায়, কারণ একটি ক্যাফেতে আগুন লেগে গিয়েছে। সং তখন তাড়াহুড়ো করে ক্যাফের ভিতরে যায়। প্রথমে সং একজনকে সেভ করে বাইরে আনে। এরপর সং আবারও ভিতরে গিয়ে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। মেয়েটি আর অন্য কেউ নয়, রাও। সং তখন হিরোর মতো রাওকে কোলে তুলে নিয়ে সেখান থেকে বাইরে নিয়ে আসে। আর এত হ্যান্ডসাম ছেলেকে দেখে রাও তো ক্রাশ খেয়ে যায়। এখান থেকে যাওয়ার সময় সুকে জিজ্ঞাসা করে তুই কি ওই ছেলেকে চিনিস। সু তখন বলে হ্যাঁ চিনি, কিন্তু সু এটা বলে না যে ছেলেটিকে সে পছন্দ করে। রাও বলে তোর কাছে কি ওর ফোন নাম্বার আছে, প্লিজ দে না, ও দেখতে সেই লেভেলের হ্যান্ডসাম। রাওকে ফোন নাম্বারটি দিয়ে দেয়, আর রাও তখনই সঙ্গে সঙ্গে ফোন করে।
রাও তখন বলে, হাই, তুমি একটু আগে ক্যাফেতে কালো জামা পরে থাকা যে মেয়েটিকে বাঁচিয়েছিলে, আমি সেই মেয়ে বলছি। সং বলে, তুমি কেমন দেখতে আর কোন ধরনের জামা পরেছিলে তা আমি লক্ষ্য করিনি। বেচারি রাও, এত বড় ইনসাল্ট। রাও বলে, লক্ষ্য করনি কিন্তু এবার থেকে লক্ষ্য করবে। কালকে কি তুমি আমার সঙ্গে লাঞ্চ করতে যাবে? এতে সং তার মুখের ওপর না বলে দেয় এবং ফোনটি কেটে দেয়। এটা দেখে তো সু ভিতরে ভিতরে অনেক খুশি হচ্ছিল যে সং এখনো কোনো মেয়েকে পাত্তা দেয় না। এরপরে সু সিয়াংয়ের বারে এসে তার মায়ের কথা ভেবে রাগে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। সেখানে ইয়াংও উপস্থিত ছিল, কিন্তু সে তার সঙ্গে না গিয়ে ট্যাক্সিতে করে সেখান থেকে চলে যায়। আর ইয়াং তাকে আটকায় না, সে সিয়াংকে সাথে করে নিয়ে ওই ট্যাক্সিকে ফলো করে। ও নিজের বাড়ি না গিয়ে সঙের বাড়িতে আসে এবং সে জোর করে ভিতরে ঢুকে যায়। মেয়ের কাছ থেকে সে জানতে পারে যে সং আজকে ডেটে গেছে। এটা শুনে সু অনেক রেগে যায়। ইতোমধ্যে সেখানে সং চলে আসে। সু তখন রেগে সংকে মারতে শুরু করে যে তুমি কেন অন্য মেয়ের সঙ্গে ডেট করতে গেছিলে? আমি কি করব? যারা আমাকে ছোট থেকে মানুষ করেছে তাদের কথা আমি অমান্য করতে পারছি না। আর আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে সারা জীবনের মতন পাওয়ার জন্য অনেক পরিশ্রম করছি, যাতে আমার কারোর ওপর নির্ভরশীল না হতে হয়। আমি তোমাকে পাওয়ার জন্য কত কিনা করছি, কিন্তু তুমি একটিবারও আমার সঙ্গে ভালোভাবে কথাও বলো না। বুঝতে কেন পারছো না? সেদিন আমি বাধ্য হয়েছিলাম। এই বলে সু অনেক বেশি কান্না করতে থাকে আর সে অনবরত সংকে মেরেই যাচ্ছিল। আর সং চুপচাপ সেগুলো শুনছিল। সু তখন রাগের মাথায় এটাও বলে দেয় যে আমি আর কখনোই তোমার সঙ্গে দেখা করতে আসবো না। ইয়াং আর সুয়ের কান্না সহ্য করতে না পেরে জোর করে সুকে এখান থেকে নিয়ে চলে আসে। তখন সং সেখানে বসে বসে অনেক কান্না করে। হঠাৎ করে তার কি যেন মনে হয়, সে সুয়ের পেছনে দৌড় দেয়, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। সু তখন সেখান থেকে চলে গিয়েছিল। তখন সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সেদিনকে সং সুয়ের জন্য যে মেসেজটি লিখেছিল সেটা সু দেখতে পায়নি, কারণ ইয়াং সে মেসেজটি মুছে দিয়েছিল। আর বেচারা সং এটাই ভাবছিল যে সু ইচ্ছা করে তার সঙ্গে দেখা করতে আসেনি। সিন বর্তমানে আসে। সং ঠিক করেছে সে এখনই সুয়ের সঙ্গে দেখা করবে এবং দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তা শেষ করে সুকে একটি সুযোগ দেবে। সং তখনই সুকে ফোন করে বলে, আমি তোমার ফ্ল্যাটের নিচে তোমার জন্য অপেক্ষা করছি। এটা শুনে সু অনেক খুশি হয়ে যায়। তাড়াতাড়ি করে নিচে আসে এবং সংকে নিয়ে তার ফ্ল্যাটে আসে। সং বলে, কালকে তুমি বলেছিলে যে আমার সঙ্গে আর কখনোই দেখা করবে না, কিন্তু তুমি তখন মাতাল হয়েছিলে। তাই এখন বলো, ওই কথাগুলো কি তুমি মন থেকে বলেছিলে? এটা শুনে সু চুপ করে থাকে। সং বলে, তুমি যদি আবারও আমার সঙ্গে রিলেশনে আসতে চাও তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনোই তোমাকে ধোকা দেব না আর তোমাকে ছেড়েও যাব না। কিন্তু তুমি কি তোমার পরিবারের অবাধ্য হয়ে আমার সঙ্গে থাকবে? সু তখন চুপ ছিল। সং তখন বলে, আমি তোমাকে লাস্ট একটা অপশন দিচ্ছি, হয়তো আমার সঙ্গে মিটমাট করে নাও, নইলে তোমার বাবা মায়ের কথা মতো চলো। এই বলে সং সেখান থেকে চলে যায়। সু তখন অঝরে কান্না করে যায়। তার ফ্যামিলি আর সং দুজনের মধ্যে সে কাউকেই ছাড়তে চায় না। এরপর রেস্কিউ ডিপার্টমেন্টের সিন দেখানো হয়। আজকে জুনের বদলে অন্য একটি অফিসার জয়েন করবে। অফিসারটি অনেক ধনী, তাই এরা গসিপ করে ধনী পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও সে কেন সামান্য এই জব করছে। এতে একজন বলে হয়তো তার অ্যাডভেঞ্চার করার অনেক শখ, কিন্তু সে যখন সং এর পাল্লায় পড়বে তখন সেই জব ছাড়তে বাধ্য হবে। আর এই অফিসার অন্য কেউ নয়, জিয়ান, যার সাথে সু সেদিন দেখা করেছিল। তখন ইয়াংকে দেখানো হয়। সে অনেক স্যাড ছিল, কারণ এত বড় হয়ে যাওয়া সত্ত্বেও তার মা এখনো তাকে কন্ট্রোল করে। উঠতে বসতে হয় তার মায়ের কথায়, নিজের কোনো স্বাধীনতাই তার কাছে নেই। তাই এই দুঃখের কারণে অনেক ড্রিঙ্ক করে ফেলে। বাড়ি যাওয়ার ক্ষমতাও তার ছিল না। অনলাইনে একটি ড্রাইভার বুকিং করে। তখন সেখানে জি নামের একটি মেয়ে আসে। মনে আছে সেদিনকে বারে যেই মেয়েটি ভুলবশত ইয়াংয়ের ওপর ড্রিঙ্ক ফেলে দিয়েছিল। নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য অনেক বেশি পার্ট টাইম জব করে, এরপর বাড়ি পর্যন্ত ছেড়ে দেয়। ইয়াং তখন তাকে কিছু টাকা বেশি দিয়ে দেয়, এই বলে যে বাড়ি যাওয়ার সময় একটি ট্যাক্সি নিয়ে নেবে, কিন্তু সেটা সে নেয় না। সে তার বাইসাইকেল করে সেখান থেকে চলে যায়। পরের দিনের সিন দেখানো হয়। রাও বারবার সংকে ফোন করে। সং তখন বিরক্ত হয়ে রাওকে বলে দেয়, আমি জানি তুমি সুয়ের বান্ধবী, কিন্তু তুমি কি এটা জানো সু আমার ফার্স্ট লাভ? এটা শুনে রাও অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন সুয়ের সঙ্গে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি যে তোরা অতীতে ডেট করেছিলি? এতে সু বলে, হ্যাঁ, আর আমি এখনো ওকে ভালোবাসি। রাও বলে, তাহলে তোরা এক হচ্ছিস না কেন? আমি এখনো ওর যোগ্য হইনি। যখন যোগ্য হয়ে যাব তখন আমি ওর কাছে ফিরে যাব। এদিকে সং অফিসারদের ট্রেনিং নিচ্ছিল। এত কড়া ট্রেনিং করতে গিয়ে বেচারা জিয়ানের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু সে নিজেকে প্রমাণ করার জন্য অনেক কষ্টে এই ট্রেনিং শেষ করে, যা দেখে সং বুঝতে পারে যে জিয়াং এত সহজে হার মানার ছেলে না।
এদিকে সুয়ের মা সুয়ের সঙ্গে দেখা করতে আসে। সু তখন সাহস করে তার মাকে বলে, আমি কি একটু স্বাধীনতা পেতে পারি না? এতে তার মা বলেন, না, আমাদেরকে ছাড়া তুই অচল, আমাদের জন্যই তুই ডাক্তার হয়েছিস, এত দামি ফ্ল্যাট আর লাক্সারি গাড়ি পেয়েছিস। কথাগুলো শুনে সু অনেক বেশি কষ্ট পায়। এরপর সংকে দেখানো হয়। সং তখন স্যাড ছিল, কারণ হঠাৎ করে আজকে তার বাবার কথা মনে পড়ছে। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সুয়ের বাবা ও মায়ের কোম্পানির কয়েকজন লেবারকে বিনা কারণে ফায়ার করে দেওয়া হয়েছিল, এমনকি তাদেরকে স্যালারিও দেওয়া হয়নি, যার কারণে লেবাররা অনেক ক্ষেপে গিয়েছিল। সং এর বাবা এখানকার সুপারভাইজার ছিল, তার চাকরি যায়নি, কিন্তু এই অসহায় লেবারদের টাকা ফেরত দেওয়ার জন্য সং এর বাবা তখন মামলা করে, যার কারণে এদের একটু লস হয়। তখন সুয়ের মা সং এর বাবার ওপর অনেক রেগেছিল। সুয়ের বাবা লেবারদের টাকা দিয়ে এই ঝামেলা মিটমাট করতে চেয়েছিল, কিন্তু সুয়ের মা তার একটি কথাও শোনে না। এদিকে সং এর মা একটি খারাপ মহিলা ছিল, সে রোজ রাতে বারে গিয়ে মজা করত, কিন্তু সং এর বাবা ছিল অনেক ভালো মানুষ। সং এর মা যেসব করে বেড়ায় তাতে তার কষ্ট তো হয়, কিন্তু সে কখনোই তার ওয়াইফকে বকা দেয় না। পরের দিন সং এর বাবা যখন অফিসে যায়, সে তখন জানতে পারে যে তাকে ফায়ার করে দেওয়া হয়েছে। আর এই কথা যখন সং এর মা জানতে পারে, তখন সে সং ও তার বাবাকে ছেড়ে অন্য একটা ধনী লোককে বিয়ে করে নেয়, সেখান থেকে চলে যায়। সং তখন তার মাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে একটিবারও পিছন ফিরে তাকায় না। একই তো চাকরি, এবং তার উপর তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যায়, যার কারণে সং এর বাবা অনেক ডিপ্রেসড হয়ে পড়ে। অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলে সে অসুস্থ হয়ে পড়ে। তখন এই ছোট্ট সংই তার বাবার দেখাশোনা করত, কিন্তু একদিন অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে সং এর বাবা রাস্তায় পড়ে গিয়েছিল। তখন অনেক বরফ পড়ছিল, যার কারণে সং এর বাবার শরীর অনেক ঠান্ডা হয়ে যায়, আর সে তখনই মারা যায়। তারপর কয়েকদিন পরে সিন দেখানো হয়। সং তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে দেখে তার মায়ের নতুন হাজবেন্ডের ছেলে তার মায়ের সাথে একটু ভালো আচরণ করছিল না, কিন্তু তবুও সং এর মা তাকে আপন করে নেওয়ার চেষ্টা করছে। এটা দেখে সং অনেক কষ্ট পায়, কারণ তার মা কখনোই তাকে এভাবে আদর যত্ন করেনি যেমনটা এই ছেলের সাথে করছে। এছাড়া তার মায়ের নতুন হাজবেন্ডও তার সাথে ভালো আচরণ করতো না, কিন্তু শুধু টাকার জন্যই তার মা চুপচাপ থাকতো। এবারে সিন বর্তমানে আসে। আজকে এদের মিশন হলো একটি মৌমাছির চাক ভাঙার। এক জুনিয়র অফিসার অনেক এক্সাইটেড ছিল, কারণ এটা তার প্রথম মিশন। সে এক অফিসারকে বলে, আমার ভিডিও করো, এটা আমি আমার মাকে দেখাবো। সে ভালোভাবেই মৌমাছির চাকটা ভেঙে দেয়, কিন্তু ভিডিও করার চক্করে সে ভুলেই গেছে যে পিছনে আরেকটি মৌমাছির চাক রয়েছে। ব্যাস, মৌমাছি অনেক ক্ষেপে যায় আর তার ওপর অ্যাটাক করে। বেচারা পড়তেই যাচ্ছিল, কিন্তু সং তাকে ধরে ফেলে, আর এই সুযোগে মৌমাছিগুলো সং এর ওপর অ্যাটাক করে। মৌমাছি বেচারা সংকে এতটাই কামড় দিয়েছে যে বাকি অফিসারগুলো সংকে কোলে করে হসপিটালে নিয়ে আসে। আর মৌমাছি এমন জায়গায় কামড় দিয়েছে যে বেচারা সং তো অনেক লজ্জা পাচ্ছিল। সু তখন সংকে তার প্যান্ট খুলতে বলে। এটা শুনে সং তো অবাক হয়ে যায়। সং বলে, তুমি প্লিজ একটা ছেলে ডক্টর ডেকে আনো। তখন সু বলে, তুমি আমার কাছে একটি পেশেন্ট মাত্র, তাই নিজের ভালো চাইলে এখনই খোলো। বেচারা সংকে তখন বাধ্য হয়ে সুয়ের কাছে ট্রিটমেন্ট নিতে হয়। এরপর সং যখন রেস্কিউ ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিল, তখন রাস্তাতে ডিং এর সঙ্গে তার দেখা হয়। সেও রেস্কিউ ডিপার্টমেন্টের দিকেই যাচ্ছিল, তাই সংও তার সঙ্গেই চলে যায়। ট্রাফিক সিগন্যালের জন্য এরা যখন গাড়ি থামায়, সেখানে সু আগে থেকেই ছিল। সংকে দেখে সে খুশি হয়, কিন্তু সে যখন ডিংকে সং এর সঙ্গে দেখে, তখন সে কিছুটা স্যাড হয়ে যায়, আর এটা সংও লক্ষ্য করে। ডিং তখন সুকে খারাপ মেয়ে বলে যে তুমি গরিব ছিলে, তাই ও তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তুমি কেন ওকে ভুলে গিয়ে অন্য কারোর সাথে ডেট করতে পারছো না। এতে সং এর রাগ হয়। সে বলে, তোমার অবস্থাও আমার মতোই, আমি যাকে পছন্দ করি আমি তাকে কখনোই পাবো না, আর তুমি যে আমাকে পছন্দ করো আমি কোনোদিনই তোমার হব না। এই কথা শুনে ডিং চুপ হয়ে যায়। এরপর রেস্কিউ ডিপার্টমেন্টের একটি মিটিং এ সিন দেখানো হয়। কিছু কিছু মিশনে ভিকটিমদের বাঁচানো সত্ত্বেও প্রপার ট্রিটমেন্ট না হওয়ার কারণে তারা মারা যায়। তাই এরা ঠিক করে এখন থেকে এরা সবাই মেডিকেল ট্রেনিংও নেবে। এর জন্য সু যে হাসপাতালে কাজ করে, সে হাসপাতালের সঙ্গে এই রেস্কিউ ডিপার্টমেন্ট আলাপ করতে চায়। এই নিয়ে তারা হাসপাতালে মিটিং করতে যায়, আর চিফ এতে রাজি হয়ে যায়। আর এটা যখন সু জানতে পারে, তখন তো সে অনেক এক্সাইটেড হয়ে যায়। সে তাড়াতাড়ি তার নাম সাবমিট করে দেয়, কারণ এই বাহানায় সে সঙ্গে সঙ্গে সারাদিন থাকতে পারবে। জিয়ান যখন সুকে দেখে, তখন সে কিছুটা অবাক হয়, আর সে এটাও লক্ষ্য করে সময় পেলে সু এক নজরে সঙ্গের দিকে তাকিয়ে থাকে। জিয়ান তখন সুকে জিজ্ঞেস করেই ফেলে, তুমি কি সঙ্গকে পছন্দ করো? তখন হ্যাঁ বলে দেয়। এরপর থেকে স্টার্ট হয় সবারই ট্রেনিং। সং এদের সবারই অনেক কড়া ট্রেনিং নেয়। সু তখন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে, তাই সং তাকে বকা দিয়ে বলে, তুমি কেন এখানে এলে? হাসপাতালে থাকতে পারতে না? সু তখন বলে, আমি এখন আগের মতন আর কমজোরি নেই, আর তাছাড়া আমাকে নিয়ে কি তোমার চিন্তা হচ্ছে? এতে সং রুঠ হয়ে বলে, একদমই না।
এরপর ইয়াংকে দেখানো হয়। হঠাৎ করেই তার জিয়ার কথা মনে পড়ে। সে তখন জিয়ার বায়োডাটা তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বলে এর জন্য একটি জব খোঁজো। এরপর জিয়াকে দেখানো হয়। জিয়ার সঙ্গে তখন মেও ছিল। এখান থেকে আমরা জানতে পারি এরা দুজনে বেস্ট ফ্রেন্ড আর সঙ্গে রুমমেট। দেখতে সুন্দর, তাই মেও তাকে বলে তুই লাইফ স্টিং কর, এতেও অনেক টাকা পাওয়া যায়। এবার রেস্কিউ ডিপার্টমেন্টের সিন দেখানো হয়। আজকে সো এদেরকে ট্রেনিং দেবে, এর জন্য একটি ছেলে তার প্রয়োজন। সবাই তখন জোর করে সংকে পাঠিয়ে দেয়, কারণ তারাও জানতো যে দুজন একে অপরকে পছন্দ করে। সং এক নজরে তার দিকে তাকিয়েছিল। ট্রেনিং এর একটি পর্যায়ে আরেকজনকে লাগবে। এত হট একটি ছেলেকে দেখে মেয়েরা তো খুশি হয়ে তার কাছে আসছিল, কিন্তু সু এদেরকে আটকে একটি ছেলেকে আসতে বলে, কারণ সে চায় না সে ছাড়া অন্য কোনো মেয়ে সং এর শরীর টাচ করুক। যাই হোক, ট্রেনিং এর শেষে সং লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। পরে সিনে সু যখন জিমে এসে রানিং করছিল, তখন সেখানে সংও এসে রানিং করে। সং একটু স্পিড বাড়িয়ে রানিং করছিল, যা দেখে সুও তার স্পিড বাড়ানো দেখে তার নিজের স্পিডও বাড়ায়। এভাবে সং যতবারই স্পিড বাড়ায়, সুও ঠিক ততবারই নিজের স্পিডও বাড়ায়, যার কারণে একটি পর্যায়ে সুয়ের পায়ে অনেক ব্যথা করছিল। তাই সং সুয়ের পায়ে মেসেজ করে দেয়। সং যখন এদিকে ঘোরে, তখন সে দেখে কয়েকজন অফিসার এক নজরে এদের দিকে তাকিয়ে আছে। এত রোমান্টিক একটি সিন দেখে এদের চোখের পলকই যেন পড়ছে না, কিন্তু এদের নজর যখন সং এর রাগী মুখের দিকে যায়, তখন এরা যে যার কাজে লেগে পড়ে। আর এই সুযোগে সু এখান থেকে লজ্জা পেয়ে দৌড় দেয়। এদিকে ইয়াং আর জিয়াকে দেখানো হয়। ইয়াং তাকে একটি আর্ট গ্যালারিতে জব পাইয়ে দিয়েছে, এর জন্য ইয়াং এর উপর সে অনেক কৃতজ্ঞ। এরপর একটি বাস অ্যাক্সিডেন্টের সিন দেখানো হয়। বাসটি এমন একটি জায়গাতে থেমেছিল, যদি একটুও নড়াচড়া হয় তাহলে বাসটির নিচের খাতে পড়ে যাবে। তখন একটি ছেলে নিজের পরোয়া না করে একে একে প্রায় সবাইকে বাস থেকে বার করে, কিন্তু একটি পর্যায়ে বাসটি নিচে পড়ে যায়। বাসের মধ্যে তখনও সেই ছেলেটি আর কয়েকজন প্যাসেঞ্জার ছিল। ইতিমধ্যে সেখানে রেস্কিউ ডিপার্টমেন্টের অফিসারও চলে আসে। একে একে সবাইকে উদ্ধার করা হয়ে যায়। সু এবং তার বাকি টিমমেটরা আহত ব্যক্তিদের ট্রিটমেন্ট করছিল, কিন্তু সেই ছেলেটি অনেক নিচে পড়েছিল আর তার অবস্থা অনেক খারাপ। তাই সু তখন নিচে যাওয়ার কথা বলে, কিন্তু সং তাকে একা ছাড়তে চায় না, তাই তার সঙ্গে সংও নিচে যায়। এরপর সু ছেলেটি ট্রিটমেন্ট করে নেয় এবং তাকে উপরে পাঠানোর পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মিশনের পর রেস্কিউ ডিপার্টমেন্টের অনেক নাম হয়। সবাই তখন সং এর ইন্টারভিউ নিতে চাইছিল, কিন্তু সং ছিল ক্যামেরা সাইন। তাই সে সুকে এখানে এনে বলে আমার থেকে বেশি কাজ তো ডক্টর সু করেছে, ডক্টর সু না থাকলে হয়তো কয়েকজন এখানেই মারা যেত। এই বলে সং সেখান থেকে চলে যায়। এর পরের সিনে জিয়ান সং এর সঙ্গে কথা বলছিল। সে বলে ফায়ার রেস্কিউ ডিপার্টমেন্টের একটি গসিপ চারিদিকে ছড়িয়ে পড়েছে যে সু একজন অফিসারকে পছন্দ করে ফেলেছে। আমার তো মনে হয় সু আমাকে পছন্দ করেছে, কারণ আমি অনেক হ্যান্ডসাম, কুল, আর সুয়ের মতো এত সিরিয়াস মেয়েদেরকে আমার অনেক ভালো লাগে। তাই ভাবছি ওকে একটি সুযোগ দেব। এতে সং জেলাসি হয়ে বলে ফেলে যে তুমি এটি করতে পারবে না, কারণ আমি সুকে অনেক পছন্দ করি। এটা শুনে জিয়ান অবাক হয় এবং অনেক খুশি হয়, কারণ সে সং এর মুখ থেকে কথাটি বার করতে চেয়েছিল, যেটি জেলাসি হয়ে আজ সং বলেই দিয়েছে। পরের সিনে সং আর জিয়ান তাদের অফিসে বসে কফি খাচ্ছিল। সং তার কফি কাপটি এনে রেখে একটু সাইডে গেলে তখনই সু সেখানে আসে। কিছু না ভেবে কফিটি সে খেয়ে ফেলে, যা দেখে সং আর জিয়ান দুজনেই সুয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। সং তখন সুয়ের জন্য কফি বানিয়ে তাকে দেয়, আর সং আগে যে কাপে খাচ্ছিল সেই কাপেই কফি খায়, যা দেখে জিয়ান তো হেসেই ফেলে, কারণ তাদের এখানে ইনডাইরেক্টলি কিস হয়ে গেছে। যাই হোক, পরের সিনে এরা যখন ট্রেনিং করছিল তখন এরা ভুলবশত সুকে ভিজিয়ে দেয়। সুয়ে যাতে ঠান্ডা লেগে না যায় তাই সং তার জামা তাকে পরতে দেয় এবং নিজেই সুয়ের চুল শুকিয়ে দেয়। তখন তাদের হাই স্কুলের একটি ঘটনা মনে পড়ে। একবার তারা বৃষ্টিতে ভিজে গিয়েছিল আর সং সুকে নিয়ে তার বাড়িতে এসেছিল। তখনও সং ঠিক এরকম ভাবেই সুয়ের চুল শুকিয়ে দিয়েছিল, আর সেখান থেকে তারা ফার্স্ট কিসও করেছিল। তারপর সিন বর্তমানে আসে। সু বলে আমরা কি আবারও রিলেশনশিপে আসতে পারি না? এতে সং আবারও তাকে না বলে দেয় যে তুমি আমার অতীত ছিলে আর আমি আমার অতীত ভুলে গিয়ে এখন সামনে এগোতে চাই। এটা শুনে সু অনেক রেগে যায় আর বলে আমি তোমার জন্য কত কিনা করেছি, কিন্তু তুমি বারবার আমাকে দূরে ঠেলে দিচ্ছ। এই বলে সু তখন সেখান থেকে চলে যায়। আজকে রেস্কিউ ডিপার্টমেন্টের এদের শেষ দিন, তাই সবাই মিলে একসঙ্গে ডিনার করে। এদের মধ্যে একজন ডক্টর সংকে জিজ্ঞাসা করে সে কেন এখনো পর্যন্ত সিঙ্গেল আছে। এদের মধ্যে তখন একজন অফিসার বলে ওঠে কারণ আমাদের বস 10 বছর ধরে তার ফার্স্ট লাভের অপেক্ষা করছে। এটা শুনে এরা তো অবাক হয়ে যায়। ডিনার শেষে সু সং এর সঙ্গে দেখা করতে যায়। সং তখন অনেক রেগে
রেগেছিল আর সে আবারও সুয়ের সঙ্গে রুড হয়ে কথা বলে। এতে সু অনেক কষ্ট পায়। সে রাগের মাথায় এটা বলে ফেলে যে আমি তোমার সঙ্গে আর কখনো দেখা করব না। সং তখন বলে ঠিক আছে, গুড বাই। এই বলে সং সেখান থেকে চলে যায় আর সু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কান্না করে। এখান থেকে যাওয়ার আগে সু পুরো ডিপার্টমেন্টটি ঘুরে দেখছিল। সং এর লকারের কাছে সু সেই লাইটারটি দেখতে পায় যেটা হাই স্কুলে থাকার সময় সংকে দিয়েছিল। এটা দেখে সু খুশি হয় যে তার দেওয়া জিনিস সং এখনো যত্ন করে রেখেছে। এরপর এদের যাওয়ার সময় হয়ে যায়। সবাই এদেরকে বিদায় জানায়, কিন্তু সং নিচে নামে না। সে দূর থেকেই সুকে দেখে।